নরম মাটি বিড়াল আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। শীতে এই ছোট্ট দিনে সকাল থেকে সমস্ত কাজ এভাবে বুদ্ধি করে নিলাম। অল্প আয়ে টাকা জমানোর ম্যাজিক টিপস, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাবানা, ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের ব্লগটা না, আর হাজব্যান্ড আর আমি চা খাওয়া দিয়েই আর কি শুরু করলাম। তো আজকে হচ্ছে সরস্বতী পূজা। তো আকাশটা সকাল থেকে খুব মানে রোদের কোনো গন্ধ নেই, একেবারে কুয়াশায় ভরা, কি বলবো। তো এখানে রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর মাটির উনুন ধরিয়ে দিয়েছি। এখানে আমি রান্না করব মটন রান্না করব একটু আলু দিয়ে, আর বাঁধাকপি ভাজা করব, আর কিচ্ছু করব না। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। যেহেতু আর বেশি দিন নেই শীতের, অল্প কয়েকদিন আছে শীতের, তো ভাবছি যে ওই যে মুরগিদের রুমটা ঠিক করে নিয়েছি, তো ওখান থেকে অনেক কাঠখড়ি বাঁশখড়ি বেরিয়েছে পুরনো। তো ভাবি যে না, প্রত্যেক দিনে একবার হলেও মাটির উনুনে যদি রান্না করে রাখি, তাহলে দুবেলা আরামসে হয়ে যাবে। কিছুটা হলেও কারেন্ট বিল সাশ্রয় হবে, কিছুটা হলেও গ্যাস বিল সাশ্রয় হবে। এটাই আর কি আমি বুদ্ধি করে কাজ করি, যেহেতু আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কলার পিঠটা, ওটা হচ্ছে আমার আব্বার গাছের কলার পিঠ পড়ে গেছে গাছটা, তো ছেলে উপরে এনে রেখে দিয়েছে। আর ওখানে গাছ আলুগুলো রেখে দিয়েছি। মাটির তৈলা যেইগুলো হয় আমার শ্বশুরের বাসা থেকে দিয়েছে, ওইগুলো আমি ওই বারান্দায় রেখে দিয়েছি। তো ছোট্ট বারান্দাতে আমি রান্না করতেছি। এটা হচ্ছে লোহার কড়াই রান্না করলে না খুব টেস্টি হয়, মজাদার হয়। আর এটাতে যতবারই তুমি হাতা খুন্তি দিয়ে নাড়াচাড়া করো, লোহার কড়াই কোনো দিনও নাড়াচাড়া করবে না। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাকা। টাকার কাছে সবাই হার মানে। টাকা হচ্ছে এমন একটা জিনিস যা না থাকলে কারো কাছে সম্মান, ভালোবাসা, দাম কিছুই পাওয়া যায় না। এটাই বাস্তব। আর তোমাদের কাছে পকেট ভর্তি টাকা, কিন্তু জমা হয় না টাকা। কেন টাকা জমা হয় না সেটা নিজেকেই ডিসাইড করতে হবে, মানে একজন গৃহিণীকে ডিসাইড করতে হবে। কারণ পুরুষরা তো ইনকাম করে বাইরে, তাই না? তো একজন গৃহিণীকে হিসাব করে চলতে হবে। দুনিয়াটা বড়ই স্বাদের, টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না। টাকা আছে তো মূল্য আছে, টাকা নেই তো কেউ তোমাকে মূল্য দেবে না। আর টাকা যদি থাকে, দূরের লোকও এসে তোমার খোঁজ খবর নেবে। আর টাকা যদি না থাকে, কাছের লোকও পাশ দিয়ে গেলে তোমার সাথে কথা বলবে না। এটাই বাস্তব, যেটাই সত্যি সেটাই আমি প্র্যাকটিক্যালি, যেটাই বাস্তব সেটাই আমি তুলে ধরি ভিডিওর মধ্যে। আর আমার কিন্তু সব ভিডিও হচ্ছে গ্রামের, আমি কিন্তু গ্রামেরই মেয়ে, গ্রামেরই বউ। তো সব সময় ন্যাচারাল ব্লগ আমার ভিডিওতে দেখতে পারবেন। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো মাংসটা আর কি টেস্ট করছিলাম যে লবণ কীরকম হয়েছে। তো রান্নার শেষে একটু লবণ চেখে দেখতে হয়, না হলে আবার খেতে বসলে যে লবণ কম হয়েছে বেশি হয়েছে, এটা একটা কথা না। সেই জন্য রান্নার শেষে আমি চেখেই দেখি, যে কোনো সবজি বানাই না কেন। তো এখানে আমি বাঁধাকপি একটু বেঁচে গেছে, তো কুটে নিচ্ছি। তো ছেলে একেবারে সাত সকালে বেরিয়েছে যে সরস্বতী পুজোয় যাবে। আর ছাইগুলো আমি থালিতে তুলে রেখেছি, আর এখানে বাঁধাকপিগুলো রেখে দিচ্ছি। বাঁধাকপিগুলো মুরগিদের দেবো, আর ছাইগুলো আমি কলতলায় একটা কড়াই রেখে দিয়েছি, ওই কলতলায় আমি ছাই রেখে দিই। আর সকালবেলায় আমি কিন্তু ছাপ আর ছাই একসাথে মিশিয়ে বাসন কোসন ধুই, তাহলে কিন্তু চকচকে ঝকঝকে হবে। ওই জন্য আমি ছাইগুলো ফেলি না। আর যেগুলো কয়লা,
আর খড়ির যেইগুলো কয়লা সেইগুলো কিন্তু আমি ইয়ে করি, মানে দাঁত মাজার ক্ষেত্রে আমি ব্যবহার করি। তো এখানে বাজারটা আমি গুছিয়ে নিচ্ছি। এখানে কালকে বাজার আমি করে নিয়ে এসেছি, যেহেতু আমি ওই ব্যাগ ডেলিভারির জন্য যাই, তো ওখান থেকে মুরগিদের খাবারও নিয়ে আসি। তো ভাবি যে ওইখান থেকেই আমি কিন্তু মুদিখানার খরচ নিয়ে আসি। তো এইগুলো আমি গুছিয়ে নিচ্ছি। 3টা mg তেল 85 টাকা করে নিয়েছে। আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি, জিরে নিয়েছি, আবার ছাপের প্যাকেট, আর একটা হোগলা সাবান, ওটা সকালেই দিয়েছি আর কি হোগলা সাবানটা। তো জিরেটা এখানে আমি ঢেলে নিচ্ছি। আর ওখানে রান্না হচ্ছে, ছেলে এই পাশে বসে আছে, সরস্বতী পুজোর জন্য রেডি হয়েছে। এই যে দেখুন, একটা বেগুনি কালারের ইয়ে পড়েছে, কী যেন পাঞ্জাবি পরেছে। তো আমি বলি কি বাবা, এত ঠান্ডায় তুমি একটা উপরে সোয়েটার পরো। এখানে ওর তার পাশ দিয়ে ওর বাবা বসে আছে। তো যাই হোক, 3জনে মিলে আর কি গল্প গুজব চলছে। তুই এত ঠান্ডায় যেও না, রান্না হবে, রান্নার শেষে খাওয়া করে সোয়েটার টোয়েটার পরে তারপরে সরস্বতী পুজোয় যেও, সাত সকালে গিয়ে কোনো লাভ নেই। আর মেয়ে কিন্তু আজকে সরস্বতী পুজোয় যাবে না, মেয়ে আজকে ওর নানুর বাসায় যাবে। এই কারণে যাবে, নানুর বাসায় ছোট ছোট ছেলেমেয়েরা, ওর মামির ছেলেমেয়েরা সবাই ডাকছে ওকে শাড়ি পরানোর জন্য। তো মেয়ে আর কি ওখানেই আর কি যাবে। তো কালকে আর কি ডিসাইড হয়েছে 4-5 জনকে সাজাবে আর কি মেয়ে, সেই জন্য আর কি সাত সকালেই ও চলে যাবে ওর নানুর বাসায়। নানু আর নানিমা বাসায় নেই, ওরা মকসুরেতে জামা চলে গেছে 3 দিনের জন্য। বুধবারে চলে আসবে আর কি ওর নানুমা নানি। ওরা কিন্তু আল্লাহর কাজ করে সব সময়, এখানে ওখানে ওদের কিন্তু খুব নাম, আমার আব্বা মার খুব সুনাম, খুব নাম। ওরা যেহেতু আল্লাহর কাজ করে, তো হাজব্যান্ড বাসায় চলে আসলো। বাসায় বলতে কি একটু পাশেই বাজারে গিয়েছিল, তো মানে কি যেন আনতে গিয়েছিল, সেই জন্য চলে আসলো। বলছে কি ভাত খাবে, ভোগ লাগছে। তাই আমি বললাম ঠিক আছে, আর 10 মিনিট লেট করো, আমি ভাত দিচ্ছি বেড়ে। আর মাটির চুলার পাশে রান্না করে সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা, এটা একেবারে গ্রাম্য পদ্ধতিতে। হ্যাঁ, তো মানে আমরা কিন্তু এরকম ছিলাম, যখন বাপের বাসায় আমি ছিলাম, ছোট ছোট ভাই বোন আমরা 4 জন ছিলাম। মা এরকম করে মাটির চুলায় রান্না করতো, আর আমরা 4 ভাই বোন চারপাশে ঘিরে বসতাম, বসে ওখানে কী রান্না হয় হোক ওখানেই খেতাম, গরম পানিও খেতাম। এরকম আমার মা করতো। আমার মা বলতে কি গ্রামের সব মায়েরাই এরকমই করতো আর কি। তো ওটার একটা মজাই আলাদা। তো ওর আব্বা বলছে কি এখন যাবে না, তো বলে কি না আমি এখনই যাব। তো বলে কি ভাত খাও, কয় ভাত খাবো না, আমি রুটি খেয়ে নিয়েছি, মানে দোকানের মধ্যে রুটি খেয়ে নিয়েছি, আমার পেট ভরা আছে, আমি ভাত খাবো না। তো সেই জন্যে আর কি কথা হচ্ছে আর কি। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ছোট্ট পরিবারে তোমাদের সবারই আমন্ত্রণ। আর যারা আমার পুরনো ফ্রেন্ড আছো তারা তো আছোই, যারা নতুন ফ্রেন্ড তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন, যাতে আমার প্রত্যেক দিনকার ভিডিও প্রত্যেক দিন তোমরা দেখতে পারো। আর আমার ব্লগ কিন্তু বিকাল 4টায় প্রত্যেক দিনই আসে, 4টে, 4:15, 4টে, 5, 10 এরকম, যেদিন যেরকম অবস্থা সেদিন সেরকম। তো চলো, এইভাবে আর কি আমি সংসারের কাজগুলো সকাল সকাল গুছিয়ে নিলে না, দুপুরে নিজের জন্য টাইম বের করে একটু ঘুম পাড়া যায়। ঘুম পেড়ে আর দুপুরবেলায় একটু ঘুম পেড়ে উঠে জোহরের নামাজ পড়লে ভালোই লাগে। আর দুপুরবেলায় যদি আধা ঘন্টা 1 ঘন্টা আমি না ঘুমাই, তাহলে বিকেলের যে কাজের এনার্জি বা কারোর সাথে কথা বলার এনার্জি থাকে না ঠিক, মানে খিটখিটে মেজাজ কীরকম যেন লাগে নিজেকে। সেই জন্য নিজের জন্য টাইম 1-2 ঘন্টা বার করতে হয়, একটু আরাম সারাম করতে হয়। তো হাজব্যান্ড আবার বিকেলবেলায় আর কি ব্যাগ কাটবে, সেই ব্যাগগুলো আমাকে আবার গোছাতে হবে, ওগুলো অফ ক্যামেরায় আমি করে নিব। অত কিছু কাজ তো শেয়ার করা সম্ভব না, তাই না? তো একটু ব্যাগ কাটা দেখিয়ে দেবো, হাজব্যান্ড ব্যাগ কাটবে সেটাই দেখিয়ে দেবো, আর ব্যাগটা আমি অফ ক্যামেরায় আর কি গুছিয়ে নেব। তো যাই হোক, মুরগিদের রুম আলহামদুলিল্লাহ আমার কমপ্লিট হয়ে গেছে, মানে বর্ষার আগে আগে মুরগির রুমটা ঠিক করে নিলাম। আর কবুতরদের আলাদাভাবে আমি শিফট করেছি, ওটার ব্লগ তোমাদের অন্য দিন দেখাবো। আর কবুতরদের আমি ছেড়েই পালবো এখন থেকে। আর কবুতরদের আমি আর কি এপাশের 5টা পাতা ডানা, এপাশের 5টা ডানা বলতে কি পালক একসাথে বেঁধে বেঁধে রেখে দিয়েছি, যাতে বেশি উঁচুতে উড়তে না পারে। তো এভাবেই আর কি ওদের বাড়িতে ধরাবো আর কি। তো ভালোই লাগে, কবুতর যদি বাড়ির আশেপাশে খায় দায় তো খুবই ভালোই লাগে আর কি। তো অল্প আয়ে টাকা জমানোর ম্যাজিক টিপস তোমাদের বলে দিচ্ছি। দেখুন, হাজব্যান্ডের যদি অল্প আয় থাকে তো সেই ম্যাজিক টিপসটা তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু সংসারের সুখ সমৃদ্ধি ফিরে আসবে, ভালোবাসা সুখ সমৃদ্ধি সব ফিরে আসবে। দেখুন,
মানে অল্প আয়ে টাকা জমানোর ম্যাজিক টিপসটা কি জানো? দেখুন, মাসের প্রথমে কিন্তু কারো না কারো হাজব্যান্ড টাকা তুলে দেয় তার ওয়াইফকে। সেই টাকাগুলো যদি তোমরা মনে করো কাউকে 8,000ও দেয়, কাউকে 10,000ও দেয়, কাউকে 12,000ও দেয়, মানে যার যেরকম ইনকাম, ছোট সংসারে ছোট খরচ, বড় সংসারের বড় খরচ, তাই না? তো যাই হোক, আমাকে কিন্তু মাসের শুরুতেই 7,000 দেয় প্রত্যেক মাসেই। তো ওই 7,000-এর মধ্যে আমি কি করি জানো? 500 টাকা হলেও 500 টাকা হলেও সেভ করি, 200 টাকা হলেও কিন্তু ওখান থেকে আমি সেভ করি। তো কিভাবে সেভ করি, মানে মাসের প্রথমেই দিতেই সেই টাকাটা আমি 500 টাকা হোক 200 টাকা হোক ওখান থেকে টুকুস করে সরিয়ে আমি প্লাস্টিকের একটা ভাঁড় কিনেছি, ওখানেই রেখে দিই। তোমরা তো জানোই আমি মাসে কিন্তু জমাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাই, ওখানে 1,000 টাকা পাই, ওখান থেকেও 600 টাকা ফেলি, আবার সংসার খরচের থেকে ওখান থেকেও কিছু হলেও আমি জমাই। তো এভাবে যদি তোমরা এই ম্যাজিক টিপসটা ফলো করতে পারো তাহলে কিন্তু ভালো হবে। আর একটা ম্যাজিক টিপস তোমাদের বলছি, দেখুন হাজব্যান্ড খরচ করে যদি বাসায় আসে, ওনার পকেটে 10 টাকা 20 টাকা 50 টাকা তো থাকতেই পারে, তাই না? তো হাজব্যান্ডকে বলে কয়ে প্রত্যেক দিনে যদি 10 টাকা করে নিয়ে রাখো তাহলে মাসে হচ্ছে 300 টাকা। যদি 500 টাকা 5 টাকা করে রাখো তাহলে 150 টাকা। তো আমাদের গৃহিণীদের না 5 টাকাই অনেক বেশি, 10 টাকাই অনেক বেশি। আর 5 টাকা 10 টাকা 20 টাকা এভাবে জমিয়ে জমিয়ে বছরের শেষে কিন্তু কিছু মোটা হারে টাকা জমানো হয়। তাই দিয়ে তুমি ঘরের জিনিস কেনো আর নিজের সোনার গহনা কেনো, সেটা কিন্তু সম্ভব। আর এখন যা সোনার দাম, 96,000 টাকা ভরি, বাপরে বাপ। আর যখন আমার মেয়ের বিয়ে হবে তখন মনে হয় 1 লাখের উপরে যাবে। তো আগামীতে আশা আছে, আমরা যে দল করেছি ওখান থেকে আমরা আগামী বছরে 50,000 করে ভাগ পাবো। তো সেই 50,000 আর হাজব্যান্ডকে বলে কয়ে আর 50,000 নিয়ে মেয়ের জন্য 1 ভরি গলার বানিয়ে রেখে দেবো চেন। তো মেয়ের জন্য যদি চেন গলার বানিয়ে দেই তো সেই চেনটা আমিই ব্যবহার করব, যখন মেয়ের বিয়ে হবে তখন গলা থেকে খুলে ভালো আরও 1 ভরি হোক আধা ভরি ওখানে ভর্তি দিয়ে করা যাবে। এটাই আর কি আমি বুদ্ধি করতেছি আর কি, কিন্তু ডোকরার দলটা আমিই চালাচ্ছি আর কি। হাজব্যান্ডকে অত প্রেশার দেই না, যেহেতু হাজব্যান্ড সংসার খরচ চালায় তো ওনাকে অত প্রেশার দেই না। আমার যে নিজের পকেট খরচ, নিজের যে একটা একজন মেয়ের যে একটা পার্সোনাল একটা খরচ আছে, সেই খরচটা কিন্তু আমি নিজেই বহন করি। ব্যাগের ব্যবসা আছে, মুরগির ডিম পাড়ে, তো দোকানে টুকিটাকি পেপসি টেপসি বিক্রি করি, আবার ডিস্টিল ওয়াটার টোটোর পানি বিক্রি করি। যাই হোক, কিছু তো আসে, সেখান থেকেই আমি আমার নিজের শখগুলো পূরণ করি। যেমন ঘরের মধ্যে যদি একটা গ্লাস না থাকে সেটাও আমাকে ধ্যান দিতে হয়, ঘরের মধ্যে একটা বেডশিট যদি না থাকে সেটাও আমাকে ধ্যান দিতে হয়। তো এভাবে আর কি, দেখুন একটা ওয়াইফের উপর কিন্তু প্রত্যেক হাজব্যান্ডেরই কিন্তু ফরজ, যে কোনো খরচ করা ফরজ। তো এটাই আর কি স্বাভাবিক। দুজনে মিলেমিশে থাকলে, দুজনে যদি মিলেমিশে কথাবার্তার মধ্যে থাকো তাহলে অল্প আয়ে টাকা জমানো যায়। তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম, তো এখানে আমি এবার চায়ের আড্ডা দেবো, চা খাবো আর কি সবাই মিলে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার আব্বা আম্মা নেই, তো 3 দিন ওরা থাকবে না, ওদের ছাড়া না চা নাস্তা টাস্তা বা টিফিন ভালোই লাগে না, কেন জানি ভালোই লাগে না। কারণ ওরা সব সময় আমার আব্বা যে বাজারটাতে খরচ করে, আমার আব্বা আর আমরা একই বাজারে কিন্তু খরচ করি। তো যাই হোক, দিনে 2-3 বার দেখা হয় আমার আব্বার সাথে, মায়ের সাথে যদি 1 বার হয়, কিন্তু আমার আব্বার সাথে 2-3 বার হয়, যেহেতু আমার আব্বা এই বাজারেই দোকান করে, ল্যাপটপের দোকান করে আমার আব্বা। তো যাই হোক, তো চলো টাটা, আল্লাহ হাফেজ।